সামনে কঠিন সময়, সজাগ না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী, ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মীর সহযোগিতা কামনা। চলতি মাসেই সরকারের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনে নামছে জামাত। প্রশাসন দলীয়করণ সহ ৩ অভিযোগ। রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই বলছে বিএনপি, মোকাবিলার হুঁশিয়ারি। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। আদালতে নথি জমা, মামলার সাক্ষী 18 জন। আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন করবে রাষ্ট্রপক্ষ। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ভোক্তা পর্যায়ে অকটেন, ডিজেল, কেরোসিন লিটারে বেড়েছে 5 টাকা। ডিজেল অপরিবর্তিত আজ থেকে কার্যকর। এবং ঈদে বাড়ি যেতেই সড়কে প্রাণ গেছে 241 জনের। আগের তুলনায় কম। বিশৃঙ্খল সড়ক ও বেপরোয়া গতির সংখ্যা বাড়াচ্ছে ফিরতি যাত্রায়। দায়িত্বরতদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ। ভোরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। সামনে গুরুত্বপূর্ণ ও কঠিন সময় অপেক্ষা করছে। হেসে খেলে পার করলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনায় এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের কঠোর ও সততার পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে বলেও জানান তিনি। ইশতেহার বাস্তবায়নে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তারেক রহমান। অঙ্গ সহযোগী সংগঠনের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় সরকারের মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানও স্মরণ করেন শৈশবে বাবার সঙ্গে কাটানো স্মৃতি। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। অনেক ত্যাগ তিতিক্ষার পর জনগণের রায়ে সরকার গঠন করেছে বিএনপি। তবে সরকার প্রধান সতর্ক করে বলেন, আগামীর দিনগুলো কঠিন ও গুরুত্বপূর্ণ। সজাগ না থাকলে ক্ষতি হবে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার। তারা বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে সরকারকে সফল করতে দলকে সাংগঠনিকভাবে সহযোগিতার আহ্বান জানান তারেক রহমান। সরকার সরকারের কাজ করবে, আপনিও কিন্তু সেই দলেরই একজন। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসেবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। জিয়াউর রহমানের ৩.৫ বছরের শাসনামলে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার দেখানো পথেই কৃষির উন্নয়ন, খাল খনন, বন্ধ শিল্প কারখানা চালু সহ ইশতেহার বাস্তবায়ন করছে সরকার। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে পারলেই জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়িত হবে বলে আশা প্রধানমন্ত্রীর। এই প্রত্যয় বাস্তবায়নের মাধ্যমেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে বলে জানান তারেক রহমান। এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জামাত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাসাসের আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতা বহিষ্কার হওয়ার ঘটনা এটাই প্রমাণ করে যে জামাতের মধ্যেই চাঁদাবাজ আছে। তারা যেভাবে ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে থেকেছে, ঠিক তেমনই জামাতের মধ্যেও গুপ্ত হয়ে চাঁদাবাজরা আছে বলে অভিযোগ করেন তিনি। এদেশের মানুষ ধর্মভীরু, তবে জামাতকে পছন্দ করে না বলেও মন্তব্য করেন রিজভী। ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে,
ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটু আরবি শব্দ ব্যবহার করেন, চাঁদাবাজের অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকারি দলের লোকেরাই জড়িত এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার দুপুরে কুমিল্লার 14 গ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্ভাগ্যজনকভাবে দিন দিন অবনতি ঘটছে। বেশ কিছু শিশু মৃত্যু, ধর্ষণের ঘটনা ঘটছে, সবকিছুই অপ্রত্যাশিত। সরকারি দলের লোকেরা এসবের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন ডাক্তার তাহের। বিএনপি ও সরকার প্রধানকে দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা চিহ্নিত করে সমাধান করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নায়েবে আমির। আইন শৃঙ্খলা পরিস্থিতি আনফর্চুনেট গ্রাজুয়ালি আরো অবনতি ঘটছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারেই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরা জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারছে। প্রশাসনের দলীয়করণ ও ব্যাংকিং ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ সহ 3 অভিযোগে সরকারের বিরুদ্ধে জুন থেকে বৃহৎ আন্দোলনে নামছে জামাত। দলটি নায়েবে আমির সময় সংবাদকে কথা জানান। তার ভাষায়, গণভোটের রায় বাস্তবায়নের দাবির সঙ্গে জোটবদ্ধ আন্দোলন জোরদার হবে এবার। শরিক এনসিপি সহ বাকি 10টি দল স্থানীয় সরকার নির্বাচনে আলাদাভাবে লড়লেও আন্দোলনের পাশে থাকবে বলেও প্রত্যাশা তার। শফিক মুন্সির রিপোর্ট। 24-এর অভ্যুত্থানের পর পরিবর্তিত বাংলাদেশে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে 2/3 জনরায় নিয়ে সরকার গঠন করে বিএনপি। তবে এপ্রিল থেকেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে নামে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। একই সাথে সংসদ ও রাজপথ দুই জায়গাতেই দাবি আদায়ে সরব ছিল জামায়াতের নেতৃত্বাধীন জোট। দলটির শীর্ষ নেতাদের অভিযোগ, এই 3 মাসে সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সুশাসনের বদলে প্রশাসনে দলীয়করণ আর ব্যাংকিং ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ করে পুরনো ফ্যাসিবাদী শাসনকে ফেরানোর চেষ্টা করছে সরকার। দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে চলতি জুন মাস থেকেই দেশব্যাপী বৃহৎ আন্দোলন গড়ে তুলতে চায় জামায়াত। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সময় সংবাদকে এসব কথা জানান। হতাশাজনক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আওয়ামী লীগের সময় দলীয় ভিত্তিতে লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সাটা হয়েছে, শাস্তি হয়েছে, প্রমোশন হয়েছে। বিএনপি আওয়ামী লীগের যারা দ্রুততার সাথে দলীয়করণ করতেছে, যেটা একদম এক্সপেক্ট করা হয়। এশিয়াতে 1 নম্বর ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, আপনি জানেন। সেই ব্যাংকের উপরেই এক ধরনের রাহুল গ্রাস আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকিং ব্যবস্থা একেবারে ধস নেমে যাবে এটা যদি হয়। বিএনপির 3 মাসের প্রোগ্রামিং আচরণে আমরা কিছুটা হতাশ। প্রতিদ্বন্দ্বীদেরকে দমন করার একটা ইচ্ছা তাদের আছে। সংসদের এই বিরোধী দলীয় উপনেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে একসঙ্গে না থাকলেও জুন থেকে শুরু হওয়া নতুন পরিধির আন্দোলনে 11 দলীয় ঐক্যের সবাইকে পাশে চায় তার দল। স্থানীয় নির্বাচনের মাধ্যমে দলকে স্প্রেড করা যায়। যারা আমাদের ভিতরে 11 দলের অনেকের সাথে আমরা কথা বলছি, তারা একসাথে স্থানীয় নির্বাচন করার ব্যাপারেও আগ্রহ আছে অনেকেরই। তা আমরা তাদের বলছি না, তোমরা এটা এই সেপারেট করার ভিতরে তোমাদের সংগঠনটা দাঁড়িয়ে যাবে, এবং এক্ষেত্রে আমরা ওদেরকে এনকারেজ করছি। আমরা চাচ্ছি বা চাচ্ছিলাম বা চাচ্ছি এখনও যে রাজনীতির প্রতিবাদের বা রাজনীতিতে কিছুটা বিহেভিয়ারাল গুণগত পরিবর্তন হওয়া দরকার। যদি দেখা যায় এটা আসলে কোনো ডোজ আপনি মার্ক মনে হয় না মানুষের কাছে বা যাদের জন্য করছি, তা আমরা আর একটু ভয়েস রেজ করবার শক্ত করি। চলতি জুন মাসে 3 বিভাগে এবং জুলাইতে রাজধানী ঢাকা সহ আরও 3টি বিভাগে বৃহৎ গণসমাবেশের পরিকল্পনা রয়েছে জামায়াতের। টাইম উইল সলভ, আই হোপ সো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 3 মাসের সরকারকে চাপে ফেলতে বিরোধী দল জোটবদ্ধ আন্দোলনে নামছে বলে মনে করে বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথে না নামলে তা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানান দলের সিনিয়র নেতারা। জানান, রাজপথের আন্দোলন রাজপথেই জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
হাসান ওয়ালির প্রতিবেদন। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী। এত সব আত্মত্যাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ে সরকার গঠন করে বিএনপি। তাই সরকারের 3.5 মাসের মধ্যে জামায়াত সহ বিরোধী দলগুলো রাজপথে আন্দোলনের হুমকিতে ষড়যন্ত্র দেখছে বিএনপি। নেতারা বলছেন রাজপথ ভয় পায় না দলটির নেতারা। বিরোধী দল এখনকার স্বাভাবিক পরিস্থিতিকে একটু অস্বাভাবিক করার এক ধরনের অপচেষ্টা চলছে। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামাত ইসলাম এবং এনসিপির এই যে রাজনৈতিক হুমকি দিচ্ছে, এটাকে আমরা রাজপথে মোকাবেলা করব। সব কিছুই মোকাবেলার একমাত্র পদ্ধতি হলো পরিশ্রম, সততার সাথে কাজ করে সাধারণ মানুষ যে আমাদেরকে ভোট দিয়েছে তার সেই প্রত্যাশাটা পূরণ করা। যদি সেই প্রত্যাশাটা আমরা পূরণ করি তাহলেই কেবল সকল চ্যালেঞ্জ গণতান্ত্রিকভাবেই মোকাবেলা করা সম্ভব হবে। 3.5 মাসে সরকারের বিরুদ্ধে আন্দোলন জনগণ ভালোভাবে নেবে না বলে মনে করেন বিএনপি নেতারা। আন্দোলনের নামে বিরোধীদের রাজপথ দখলের হুমকি কতটা গণতান্ত্রিক তা নিয়েও প্রশ্ন দলটির সিনিয়র নেতাদের। জনগণের নির্বাচিত, বিশালভাবে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় মাত্র 3 মাস, এর মধ্যে যারা আন্দোলনে ধোঁয়া তুলছে তাদের সম্বন্ধে জনগণের কি ধারণা হবে সেটা তাদেরকে ভেবে দেখতে হবে। দলগুলোর যে সাংবিধানিক যে অধিকার আছে, ক্ষমতা আছে, এবং আপনার যে প্রতিবাদ করার যে অধিকার তাদের আছে, এগুলোকে আমরা কখনোই বাধাগ্রস্ত করব না। তবে আইন নিজের হাতে তুলে নেওয়াকে আমরা কখনোই আপনার এটা মেনে নেব না। বিশেষ করে আপনার এই মব তৈরি করে চাপ সৃষ্টি করা, এটাকে আমরা মেনে নেব না। রাজপথের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনও দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নানা অনিয়মের জন্য রাজধানীর আদ্দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার হাসপাতালটিতে নিরাপদ খাদ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাসপাতালটিতে রক্ত সংরক্ষণ ফ্রিজে তাপমাত্রা মাপার মিটার ছিল না ও অস্বাস্থ্যকর পরিবেশে চলত সেবা কার্যক্রম। তদন্তের স্বার্থে সবার সহযোগিতা চায় হাসপাতাল কর্তৃপক্ষ। গেল 27 মে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। গাফিলতির অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই দিনই তদন্ত কমিটি গঠন করে সরকার। 3 জুন তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রোববার আদ্দিন হাসপাতালে যৌথ অভিযান চালায় নিরাপদ খাদ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর। পরিদর্শনে গিয়ে হাসপাতালটিতে রক্ত সংরক্ষণ ফ্রিজে টেম্পারেচার মিটার না থাকা, নোংরা পরিবেশ ও খাদ্যে ময়লা থাকা সহ বেশ কিছু অসঙ্গতির প্রমাণ পায় অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট দল। হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটারে মিটার পাইনি। আর এই হাসপাতালে অনেক অসঙ্গতির প্রমাণ মিলেছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আদ্দিন হাসপাতালকে নিরাপদ খাদ্য আইনে 2 লাখ এবং ভোক্তা অধিকার আইনে 1 লাখ টাকা সহ মোট 3 লাখ টাকা জরিমানা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে, হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তারা। গত 30 মে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এর আগে শনিবার আদ্দিন হাসপাতাল পরিদর্শনে এসে হাসপাতাল ভবনে বেকারি কারখানার সন্ধান পায় স্বাস্থ্যমন্ত্রী। সেদিন সংবাদ সংগ্রহে গেলে প্রবেশ গেটে সাংবাদিকরা হামলার শিকার হন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় হামে মৃত্যু হয়েছে 2 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি 1377 জন। চাপ বেশি থাকায় ডিএনসিসি হাসপাতাল নতুন রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ উঠেছে। চাপ বেশি থাকায় গুরুতর রোগীদের অগ্রাধিকার দেওয়ার দাবি করেছেন চিকিৎসকরা। নোয়াখালীর হাতিয়া থেকে হামের চিকিৎসা নিতে রাজধানীতে এসেছেন বাবু নামের এই যুবক, কিন্তু মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হতে পারেননি। বেশি অসুস্থ, তারে নিয়ে টোটাল হাঁটতে পারতেছি না, বিদে কোন দিকে যাবো এখন একটা পেরেশান আছে। একই অভিযোগ করেন আরো কয়েকজন। পাশাপাশি ঈদের ছুটি থাকায় পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না বলেও অভিযোগ কয়েকজনের। আমরা আসছি ভর্তির জন্য, কিন্তু ওনারা ভর্তি করতেছে না। 7টার মধ্যে টেস্ট দিচ্ছে, আমি 3টা করাইছি, সকালবেলা এক্সরে করাইছি, তো এইখানে 2টা টেস্ট হয় না। সকালবেলা সংগ্রাম হাসপাতালে গেছি, বলছে এদের ঈদের ছুটিতে আছে, এরা এখন বন্ধ আসে নাই। তবে হাসপাতালের চিকিৎসক জানান, এখনো পর্যাপ্ত শয্যা আছে হাসপাতালে। রোগীর চাপ বেশি থাকায় গুরুতর অবস্থা বিবেচনা করেই ভর্তি নিচ্ছেন তারা। কোনো রোগীকে আমরা বলি নাই আমাদের সিট খালি নাই,
হ্যাঁ, আমরা ওই সমস্ত রোগীদেরকে রেফার করার কথা বলেছি যে সমস্ত রোগীদেরকে ভেন্টিলেশন লাগতো। আমাদের এখানে আপনি জানেন যে ভেন্টিলেশন পর্যাপ্ত ছিল না। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাড়িতেই চিকিৎসার পরামর্শ চিকিৎসকের। তবে জ্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে দেখাতে হবে ডাক্তার। যদি হামের লক্ষণ দেখেন অবশ্যই বাচ্চাকে বেশি বেশি করে ফ্লুইড খাওয়াবেন। আর র্যাশ যদি হয়, সাথে যদি চোখ ওঠে, মুখে ঘা হয়, খাবার খেতে না পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, অবশ্যই হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেবেন। হাম ও উপসর্গ নিয়ে এবছর এখন পর্যন্ত প্রায় 600 শিশুর মৃত্যু হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর আর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এলাকাটি পরিদর্শনে গিয়ে সেখানকার বাসিন্দাদের পুনর্বাসনের পরিকল্পনার কথাও জানান তিনি। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। পাহাড় ঘেরা দুর্গম এলাকা জঙ্গল সলিমপুর পরিচিত হয়ে ওঠে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে। 19 জানুয়ারি র্যাবের একটি দল অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে। নিহত হন র্যাবের এক সদস্য। পরে এলাকাটি নিয়ন্ত্রণ নিতে আইন শৃঙ্খলা বাহিনীর 3000 সদস্য নিয়ে অভিযান চালানো হয়, বসানো হয় অস্থায়ী ক্যাম্প। এর মধ্যে 24 মে রাতে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। পরে জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা দেয় সরকার। রোববার সকালে জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলীনগর উচ্চ বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ করা হবে না আর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মন্ত্রী। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে, অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকে এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। জঙ্গল সলিমপুর পরিদর্শনের শেষে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন মেয়র, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। একদিনে এদেশের 3 জেলায় 6 খুন। রংপুরে মাথা বিচ্ছিন্ন মরদেহের পাশে রহস্যজনক চিরকুট উদ্ধার করা হয়েছে। এদিকে মানিকগঞ্জে আলাদা ঘটনায় ভাবি ভাতিজা সহ হত্যার শিকার হয়েছেন 3 জন। অন্যদিকে পিরোজপুরে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। রেল লাইনের পাশে পড়েছিল মাথাবিহীন নিথর দেহ। ঈদে মেহেদিতে রাঙানো হাতে লেখা হোসাইন আর প্যান্টের পকেটে থাকা চিরকুটে লেখা, আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী, আমার জন্য দোয়া করবেন। অস্বাভাবিক মৃত্যুর আগে এমন চিরকুট লিখেছেন আতিক হোসাইন নামে এক যুবক। রোববার সকালে রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ি রেলগেট এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক কলহের জেরে বড় ভাবি ও 1.5 বছরের ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। তাদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন একজন। একই দিন সদর উপজেলার উত্তর পুটাইল গ্রামে পূর্ব শত্রুতার জেরে 100 থেকে 150 জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে সজীব হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে। এদিকে খুলনায় আলোচিত নানি ও 2 নাতির হত্যার ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। ওমর ফারুক, সময় সংবাদ। শিশু রামিজ থেকে ধর্ষণের পর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানিটি অনুষ্ঠিত হবে। গেল 24 মে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এর আগে 19 মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে 8 বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। আদালতের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে সোহেল। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ ধ্বংসের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। সাক্ষী করা হয়েছে রামিসার বাবা ও প্রতিবেশী সহ 18 জনকে।
ভোরের সময় আরও থাকছে। আসছে বাজেটে দ্বিগুণ হবে রফতানি প্রণোদনার উৎস কর। 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা। মরার উপর খাড়ার ঘা বলছেন ব্যবসায়ীরা। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে 5 টাকা করে। অপরিবর্তিত থাকবে ডিজেলের দাম। নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন 145 টাকা, পেট্রোল 140 এবং কেরোসিন 135 টাকা দরে বিক্রি হবে। তবে ডিজেলের দাম আগের মতো 115 টাকায় বহাল থাকছে। রোববার রাতে তথ্য দিয়ে জ্বালানি বিভাগ জানায়, বিশ্ববাজারে দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় মূল্য সমন্বয় করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। ঈদের টানা ছুটির শেষ দিনে ঢাকামুখী কর্মজীবী মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখস্মৃতি নিয়ে ঈদগাছের নগরীতে ফিরছেন তারা। লঞ্চ, ট্রেন, বাসে দেখা যায় যাত্রীদের ভিড়। ফিরতি পথে ভোগান্তি বা যানজট না থাকায় স্বস্তি জানান তারা। তবে উত্তরবঙ্গের রেলের যাত্রীরা ফিরতি পথেও দুর্ভোগের অভিযোগ করেন। প্রিয়জনের সান্নিধ্য ছেড়ে আবারও কর্মব্যস্ত নগরী তিলোত্তমা ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের টানা ছুটির শেষ দিনে ভোর থেকেই ঢাকায় আসা ট্রেনগুলোতে দেখা যায় বাড়তি চাপ। যাওয়ার সময় অনেক আনন্দ লাগে, আসার সময় আসলে অনেক খারাপ লাগে। বাবা মা আসার সময় চোখের পানি অঝরে পড়ে গেছে। ঈদ যাত্রার মতো ফিরতি যাত্রায়ও ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গের যাত্রীরা। এদিন রংপুর, বুড়িমারি, নীলসাগর সহ বেশ কয়েকটি ট্রেন 2 থেকে 2.5 ঘন্টা বিলম্বে ঢাকায় প্রবেশ করে। 3 থেকে 3.5 ঘন্টার মতো আমাদের বিলম্ব হয়েছে ট্রেনটা। ট্রেনের বেহাল অবস্থা, যেখানে সেখানেই থামে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান, অতিরিক্ত যাত্রী চাপে ট্রেনের গতি কিছুটা কমেছে। তবে শিডিউল বিপর্যয় ঠেকাতে তৎপরতার কথাও জানান তিনি। স্পিড কন্ট্রোল করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আমরা করা, এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। ঈদ ছুটির শেষ দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল যাত্রী চাপ। ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের পদচারণায় মুখর হয় টার্মিনাল। ছিল না বাড়তি ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ। ভাড়াও বেশি নিছে না, আগের যে ভাড়া ওটাই। ইজিলি আমরা কেবিনও পেয়েছিলাম, বুক করতে পেরেছিলাম, ইজিলি আমরা আসতেও পেরেছি। এদিকে ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে সড়ক পথেও ছিল বাড়তি চাপ। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালে যাত্রী চাপ দেখা গেছে। তবে ফিরতি পথে বাড়তি ভাড়া ও যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঢাকামুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মেজবাহুল আলিফ এবং মানিকগঞ্জে আছেন ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি আলিফের কাছে। আলিফ, ঈদের ছুটি শেষ, কর্মব্যস্তময় সাধারণ মানুষ বাড়ি ফেরার তাগিদ শেষ করে এবার ছুটছে নগরীর দিকে। আজকে থেকে যেহেতু সরকারি ছুটি শেষ দিন গতকালকে ছিল এবং আজকে থেকেই দেশের সকল সরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে অফিস আদালত আজকে থেকে সচল হতে যাচ্ছে। সেই হিসেব করে আমরা আজকে লঞ্চ টার্মিনালে এসে, সদরঘাটে এসে লঞ্চ টার্মিনালে দেখেছি যে সাধারণভাবে যে যাত্রী বিগত 2-3 দিনে যেমনটি চাপ ছিল তার থেকে আজকে যাত্রী চাপটা খানিকটা বেশি লক্ষ্য করা গেছে, যেহেতু আজকে থেকে কর্মদিবস শুরু হচ্ছে সরকারিভাবে। আর তাই ছুটি শেষে ঢাকাগামী মানুষের ভিড়টা কিছুটা বেশি লক্ষ্য করা গেছে। ইতোমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলি রয়েছে সেখান থেকে ছেড়ে আসা ঢাকাগামী কিছু লঞ্চ আমরা দেখেছি ভোর থেকে টার্মিনালে নোঙর করতে দেখেছি। সেই জায়গা থেকে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে দেখেছি যে তাদের যাত্রী চাপের কারণে, অতিরিক্ত যাত্রী চাপের কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি লক্ষ্য করা গেছে। তারা যেমনটি জানিয়েছে যে সাধারণ যাত্রীরা, বিশেষ করে বয়োবৃদ্ধ এবং ছোট বাচ্চারা যারা রয়েছেন, তারা লঞ্চে ওঠা এবং নামার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে তাদের, এবং সিটের সংখ্যা নির্ধারণ থাকলেও সেখানেও কিছুটা বিড়ম্বনার কথা আমাদেরকে জানিয়েছেন যাত্রীরা। তবে আবহাওয়া খানিকটা অনুকূলে থাকায়
লঞ্চগুলো যথাসময়ে ছাড়তে সক্ষম হয়েছে এবং পৌঁছানোর ক্ষেত্রেও শিডিউল বিপর্যয় তেমনটা লক্ষ্য করা যায়নি লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন। এবং যাত্রীদের যে চাপের কথা জিজ্ঞেস করলাম, সেক্ষেত্রে যাত্রী চাপের ক্ষেত্রে যে বিষয়টি বললাম সেটি হচ্ছে যে আচ্ছা, যাত্রী চাপের ক্ষেত্রে কিছুটা শিডিউল বিপর্যয়ের ঘটনা না ঘটলেও খানিকটা সময় তাদেরকে একটু ভোগান্তি পোহাতে হয়েছে। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে যে সার্বিক নিরাপত্তার দিকটি বিবেচনায় তারা সার্বক্ষণিকভাবে কোস্ট গার্ড যেমনটি তাদেরকে তত্ত্বাবধান করছে এবং সেই দিক থেকে বলা যায় যে এখন পর্যন্ত সদরঘাটের লঞ্চ ঘাটে সার্বিক অবস্থা মোটামুটি ভালো এবং দিন বাড়তে শুরু করলে আরও বেশি যাত্রীচাপ বাড়বে এমনটি কিন্তু আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। তো ঈদ যাত্রার খবরাখবর জানতে আমরা একটু মানিকগঞ্জে যুক্ত হতে চাই, সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ আলিফ। এই যে ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর আজকে কিন্তু একদম ঈদের যে ছুটির শেষ সময় কিন্তু ঘাট এলাকা দিয়ে মানুষেরা পার হচ্ছে এবং কি সবারই চোখে মুখে কিন্তু আনন্দ ছোঁয়া রয়েছে, আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এই ঘাটটিতে আমরা সকালে যে অবস্থাটা দেখছি, সকালে মৃদু মৃদু বাতাসে হালকা শীতে এবং মনোরম পরিবেশে মানুষ যাচ্ছে কর্মস্থলে। এখনকার ভ্রমণটা অনেকটা আরামদায়ক হচ্ছে। ঘাটে পর্যাপ্ত যানবাহন থাকায় যারা কাটা হয়ে আসছেন, অর্থাৎ ভেঙে ভেঙে আসছেন, তারা খুব স্বাচ্ছন্দ্যে ঘাট পার হয়ে রাজধানীর দিকে যেতে পারছেন। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রোডে যানজট ও ভোগান্তি না থাকায় সকাল থেকে কয়েকটি ফেরি দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া এসে পৌঁছিয়েছে। এতে আমরা দেখেছি যে বেশিরভাগ যানবাহন বা যাত্রীরা আমরা এখানে এসেছে। তবে সময় গড়ানোর সাথে সাথে যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়ছে। এছাড়াও আমরা দেখেছি যে ফেরিটা এসেছে, তার ভিতরে কিন্তু বেশ মোটর বাইকের যে যানবাহনগুলো, ছোট যানবাহনের সংখ্যাই সবচেয়ে বেশি ছিল, অর্থাৎ মোটর বাইক এবং কি প্রাইভেট কার, এই ধরনের যানবাহন সবচাইতে বেশি ছিল। কিছুক্ষণের মধ্যে এটা আসলে পাটুরিয়ার 3 নম্বর ঘাটে শাহ পরাণ নামের একটি ফেরি নোঙর করবে। সেইটা ফেরিতেও কিন্তু বেশ যাত্রী, যানবাহন এবং বড় গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু কয়েকটি ফেরি পাটুরিয়া থেকে ছেড়ে গিয়েছে, অর্থাৎ যেহেতু কর্মস্থল, যারা কর্মস্থলে যাচ্ছে, একদিকে যেমন ঢাকার দিকেও মানুষ যাচ্ছে, অন্যদিকে কিন্তু পাটুরিয়া হয়ে অনেকেই দক্ষিণ পশ্চিম অঞ্চলে যাদের কর্মস্থল, সেটা কিন্তু তারা গন্তব্যে রওনা দিয়েছে। অর্থাৎ তাদের মধ্যে যে আনন্দ, উল্লাস, উদ্দীপনা কয়েকদিন লক্ষ্য করা গিয়েছে এবং নারী যারা স্বজনদের সাথে এবং তাদের স্ত্রী বা সন্তানদের সাথে ঈদ করে তারা গিয়েছে, তাদের কাছে আমরা কথা বলেছি। তারা বলছে আসলে আনন্দঘন পরিবেশে এই যে দেশের যে শান্তি শৃঙ্খলার মধ্যে তারা কিন্তু যেতে পেরেছে এবং আসতে পেরেছে। এর জন্য কিন্তু কর্তৃপক্ষকে, বিশেষ করে বিআইডব্লিউটিসিটিএ এবং পুলিশ প্রশাসন, বিশেষ করে নৌ পুলিশ, জেলা পুলিশ এবং থানা পুলিশকে ঘাট এলাকাতে নিরাপত্তা থাকায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। এছাড়াও কিন্তু বিআইডব্লিউটিএটিসি একটি অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। তাছাড়া ঘাট এলাকায় যে ভাঙনের শিকার, তা কিন্তু ঘাটটা ভাঙনের শিকারও সৃষ্টি হয়েছে কয়েকদিনের মধ্যে। তবে নৌ মন্ত্রণালয়ের যারা প্রতিমন্ত্রী রয়েছে, তার সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু সকল ব্যবস্থা রাখায় এইটা ঘাটটিতে সাশ্রয়, স্বাচ্ছন্দ্য এবং কি এটি নিরাপদে এখন পর্যন্ত সকলে কিন্তু যেতে পারছে বলে আমরা মনে করছি। এবং শাহপরাণ ফেরিটি কিছুক্ষণের মধ্যেই 3 নম্বরের আপ পকেটে নোঙর করবে। সেখানে বেশ যাত্রী এবং যানবাহন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে কিন্তু এটা প্রথম কর্মদিবস থাকাতে কিন্তু আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু
পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নোটে মোট 23টি ফেরি এবং 23টি ফেরি এবং 32টি লঞ্চ এবং 700টি স্পিডবোট আরিচা কাজিরহাট রোডে চলাচল করে। সব কিছু মিলিয়ে বলা যায় এবারের ঈদযাত্রা ফিরতি এবং যে ঈদের মানুষের ঘরে ফেরা এবং ফিরতি কর্মস্থলে ফেরা উভয় কিন্তু সাশ্রয়, সমৃদ্ধ এবং উল্লাসমুখর এবং নির্বিঘ্ন এবং হয়েছে, যার জন্য নির্বিঘ্নে এই যে ঘরে ফেরা মানুষকে ঘরে দেওয়ার জন্য সবসময় কিন্তু কাজ করছে প্রশাসন। এছাড়াও কিন্তু গণমাধ্যম থেকে শুরু করে তারা সকলেই সজাগ রয়েছে। হয়তো গত ঈদে আপনারা দেখেছেন যে একটা দুর্ঘটনা, এটা দৌলতদিয়া প্রান্তে বেশ কিন্তু একটি প্রাণহানি হয়েছে। সেই ক্ষেত্রে এই প্রাণহানির সংখ্যা কমানোর জন্য বিশেষ কিছু ব্যবস্থা ঘাট এলাকাতে গ্রহণ করা হয়েছে এবং তারপরেও কিন্তু যাত্রী উঠা এবং নামার ব্যবস্থা তারা করেছে। সব কিছু মিলিয়ে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথগুলো এখন পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা না হওয়ায় স্বাচ্ছন্দ্য হচ্ছে বলে সকলকে বলছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে ঘরে ফেরা, ঈদের কর্মস্থলে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জ এবং রাজধানীর সদরঘাটে লঞ্চ টার্মিনালে। ঈদের আগে পরে শুধু বাড়ি যেতে এই সড়কে প্রাণ গেছে 241 জনের। যদিও গেল ঈদের তুলনায় মৃত্যুর হার কিছুটা কম, তবে বিশৃঙ্খল সড়ক আর বেপরোয়া গতির শঙ্কা বাড়াচ্ছে ফিরতি যাত্রায়। বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো অভিযানের সংকট সমাধান সম্ভব নয়, প্রতিষ্ঠানগুলোকে আনতে হবে জবাবদিহিতার আওতায়। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। দেশের সড়কগুলোতে মৃত্যুর মিছিল চলে প্রতিনিয়ত, তবে প্রতি বছর ঈদ এলেই এক একটি সড়ক যেন হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। এবারের ঈদুল আজহার যাত্রায় দেশের বিভিন্ন স্থানে ঘটেছে দুর্ঘটনা। টাঙ্গাইলে টানাপোড়েনের জীবনে কিছুটা অর্থ বাঁচাতে ঝুঁকি নিয়ে রডবাহী ট্রাকে চড়ে প্রাণ হারিয়েছেন 15 শ্রমিক। আবার নরসিংদীতে ট্রেনে কাটা পড়া স্ত্রী সন্তানের মরদেহ কাঁধে নিয়ে ছুটে চলার দৃশ্য পুরো দেশকেই আবেগী করেছে। কোথাও যাত্রীবাহী বাস খাদে, কোথাও আবার ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেছে একাধিক প্রাণ। গাড়ি ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনাটা হয় রাতে বেশি দূর থেকে, যার কারণে দুর্ঘটনা বেশি হয়। প্রতিযোগিতামূলক যখন বাসগুলো চালায় তখন এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। বাংলাদেশ যাত্রীবাহী কল্যাণ সমিতির প্রাথমিক তথ্য অনুযায়ী 21 থেকে 31 মে পর্যন্ত ঈদযাত্রায় 199টি সড়ক দুর্ঘটনায় 241 জন নিহত ও 540 জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, চালকের ক্লান্তি, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, অটোরিকশা ও মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ চলাচল। নিয়ন্ত্রণকারী এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর যে ব্যবস্থাপনা কাঠামো আছে, এইটা ত্রুটিপূর্ণ। এই ব্যবস্থাপনা কাঠামো দিয়ে নিরাপদ সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব না। বিগত ঈদগুলোর তুলনায় এবার আমরা দুর্ঘটনা খানিকটা কম আমাদের কাছে মনে হচ্ছে। যে পথে আপনি 4 থেকে 5 ঘন্টায় যাতায়াত হতো, 7 ঘন্টায় যাতায়াত হতো, সেখানে 14 ঘন্টা সময় লেগেছে, যেটা একেবারেই অস্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন, সারা বছরের নিবিড় নজরদারির অভাবেই সড়কের বিশৃঙ্খলা, যা লোক দেখানো অভিযানের মাধ্যমে সমাধান সম্ভব নয়। কাজ না করলে প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতার আওতায় আনতে হবে, মনে করেন এই বিশেষজ্ঞ। এই যে অব্যবস্থাপনাগুলি, এগুলি সারা বছর ধরে সুব্যবস্থাপনার মাধ্যমে সার্ভিলেন্সটা করতে হয়। অভিযান সর্বস্ব যদি আমি করে ফেলি, এই রোগ সারানো যাবে না। প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করে কাজ না করলে জবাবদিহিতা করা। কয়েকবারের তুলনায় এই ঈদে এখন পর্যন্ত সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর হার কিছুটা কম হলেও বেপরোয়াতা কমেনি, যা ফিরতি যাত্রায় শঙ্কা বাড়াচ্ছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, দুর্ঘটনার সবচেয়ে বড় কারণই দ্রুত গতি, ওভারটেকিং আর প্রতিযোগিতা। বিশেষজ্ঞরা বলছেন, উৎসবকালীন সময়ে এই প্রতিযোগিতা বেড়ে যায় কয়েক গুণ। তাই সারা বছরের পাশাপাশি এই উৎসবের সময়ে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মানুষজন ফিরতে শুরু করলেও এখনও ব্যস্ততা ফেরেনি যান্ত্রিক নগরীতে। ঈদের ছুটিতে রাস্তায় স্বাচ্ছন্দ্যে চলাচল কিংবা ঘুরতে পেরে স্বস্তি জানান রাজধানীবাসী, তবে মিস করছেন কোলাহল। এ অবস্থায় কাল থেকে খুলছে অফিস, আদালত, ব্যাংক। আবারও চিরচেনা রূপে ফিরবে জাদুর শহর ঢাকা। নেই অফিসের তাড়া কিংবা গণপরিবহনের জন্য অধীর প্রতীক্ষা।
নেই যানজট বা তেমন কোনো হর্নের শব্দ। এ যেন অপরিচিত এক ঢাকা। ঈদ উদযাপনে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় রাজধানীতে যারা ঈদ করেছেন তারা এমন ফাঁকা ঢাকা পেয়ে অনেকটাই খুশি। পরিবার নিয়ে স্বস্তিতে ঘুরে বেড়ানো ছাড়াও স্বাচ্ছন্দ্যে চলাচল করার কথা জানান তারা। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরে অনেক মজাই লাগতেছে, এনজয় করা যাচ্ছে অনেক। মানুষজন কম থাকার কারণে সবই ঠান্ডা লাগতেছে, লাইক অনেক চিল। কত সুন্দর অল্প সময়ের মধ্যে আইসা পড়লাম। অন্য সময় তো দেখা যায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। টানা 7 দিনের ছুটির পর সোমবার থেকে খুলতে যাচ্ছে সব সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান। রাজধানীমুখী মানুষের স্রোতে ধীরে ধীরে আবারও ব্যস্ত হয়ে উঠবে যান্ত্রিক নগরী ঢাকা। ফিরে আসবে চিরচেনা কোলাহল। নর্মালি ঈদুল ফিতর, ঈদুল আজহার ক্ষেত্রেই যে একটা একটা টাইম পাওয়া যায়। নাঙ্গস থেকে একটানে সেঞ্জে দিয়ে আইসা বললাম, কোনো যানজট নাই, কিছু নাই। এদিকে ঈদের ছুটিতে ব্যস্ত সময় পার করেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। তবে এআই প্রযুক্তি সংযুক্ত হওয়ায় অন্যান্য বারের চেয়ে এবার কিছুটা স্বস্তিতে দায়িত্ব পালন করতে পেরেছেন বলে জানান তারা। পাবলিকের সাথে তর্ক হতো, সেই সুযোগটা এখন অনেকটা কমে আসছে আর কি, সেটা করতে পারতেছে না কেউ। কারণ এআই হইতেছে, ওদের সাথে আমার বেশি কথা বলার দরকার পড়তেছে না, ও সিগন্যাল ভাইল করতেছে, অটো মামলা চলে যাচ্ছে তার কাছে। এবছর ঈদুল আজহায় 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিনের ছুটি উপভোগ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আর তাই ফাঁকা ঢাকায় নির্ঝঞ্ঝাটে ঈদ উপভোগ করতে পেরেছেন নগরবাসী। এই শহর পরিচিত ভিড় আর কোলাহলের সাথে, যদিও সেই ভিড় আর কোলাহল এখন অনেকটাই কমে গিয়েছে ঈদের ছুটিকে কেন্দ্র করে। নারীর টানে মানুষ ছুটে গেছে বাড়ি আর শহরে রেখে গিয়েছে এক অন্যরকম ঈদ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ। নির্বাচনে এককভাবে লড়তে চায় এনসিপি। এবারে কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে নির্বাচনকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তৃত করতে চায় দলটি। একক নির্বাচন করলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামাতের সঙ্গে থাকার পক্ষে দলটির নেতারা। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তা শেষে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনে 6 জন প্রার্থী বিজয়ী হয় দলটির। নির্বাচন পরবর্তী রাজনীতিতেও সংসদ এবং রাজপথে জামায়াতের সঙ্গে যুথবদ্ধ তরুণদের দল এনসিপি। তবে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুখোমুখি দুই দল, বিশেষত সামাজিক মাধ্যমে একে অপরকে বিদ্ধ করছেন সমালোচনায়। ঢাকা দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ বনাম সাদিক কায়েম জোরদার করেছে মুখোমুখি অবস্থানকে। এরই মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে মাঠে নেমেছে জামায়াত প্রার্থীরাও। স্থানীয় সরকার নির্বাচনকে দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ হিসেবে দেখছে এনসিপি। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে একক নির্বাচনের মাধ্যমে মাঠ পর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্য দলটির। তবে একক নির্বাচন করতে চাইলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকতে চায় এনসিপি। আমরা এখন পর্যন্ত নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমরা আশা করছি বাংলাদেশের স্বার্থে একটা শক্তিশালী বিরোধী দলীয় জোট প্রয়োজন। সেই জায়গায় আমরা ওই বিরোধী দলীয় জোটের জায়গায় সংসদে একসাথে যে ফাংশন করার বিষয়টি, সেটার আমাদের চেষ্টাটা থাকবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলছেন, জোটবদ্ধ হলেও নির্বাচন করতে কারো মুখাপেক্ষী নয় এনসিপি। তবে বিএনপির বিরুদ্ধে ভালো ফলাফল করতে জোট নেতাদের সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তিনি। কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে যেহেতু বিএনপি সরকার ক্ষমতায়, প্রশাসনিকভাবে এবং সার্বিকভাবে আরও বেশি শক্তিশালী রূপে নির্বাচনটা করতে যাচ্ছে, সেক্ষেত্রে এটা আমাদের জোটের বা সবার আসলে বিবেচনায় নিতে হবে যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে করলে একটা বেস্ট রেজাল্ট আসতে পারে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সারা দেশে কমিটি বিস্তৃত করতে ছুটছেন এনসিপি নেতারা। অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখিও দেখা গেছে দলটি নেতাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর বিভিন্ন সরকারি শিশু সুরক্ষা প্রতিষ্ঠানে বসবাসরত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে তিনি বলেন, শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
99% হলো যাদের ছেলে আব্বা আম্মা নাই, অথবা যাদের অনেকের সত্যিকার অর্থে পরিচয় হয়েছে, অথবা তাদের এনআইডি হয়েছে এই শিশু বিকাশ কেন্দ্রে অথবা শিশু পরিবারে থাকার কারণে সরকার যখন দায়িত্ব নিয়েছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার এবারের ঘোষণাই হচ্ছে মানবিক বাংলাদেশ। সেই মানবিকতার বিচারেই আমরা চাচ্ছি যে আমাদের কোনো মানুষ যেন অবহেলিত না থাকে। রফতানি প্রণোদনার ওপর উৎস কর দ্বিগুণ হচ্ছে। 2026-27 অর্থ বছরের বাজেটে নগদ প্রণোদনার ওপর বিদ্যমান উৎসে কর 10% থেকে বাড়িয়ে 20% করা হতে পারে। প্রণোদনার হার অপরিবর্তিত থাকলে কর বাড়িয়ে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা এনবিআরের। বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে নতুন এই সিদ্ধান্ত মরার উপর খাঁড়ার ঘাব হিসেবে দেখছেন রফতানিকারকরা। অগ্রাধিকারমূলক খাতে নীতি সহায়তা অব্যাহত রাখার তাগিদ অর্থনীতিবিদদের। বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে রিজার্ভ ধরে রেখে অর্থনীতির চাকা শক্তিশালী করতে তৈরি পোশাক খাত, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যাল সহ প্রায় 43টি রফতানি খাতে প্রণোদনা দেয় সরকার। এসব খাতে প্রণোদনার হার 0.30% থেকে 10% পর্যন্ত। চলতি 2025-26 অর্থ বছরে রফতানি প্রণোদনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 9,025 কোটি টাকা, যার উপর 10% হারে উৎসে কর দেন রফতানিকারকরা। এই অর্থের পরিমাণ অপরিবর্তিত রেখে উৎসে কর দ্বিগুণ করতে চায় এনবিআর, যার মাধ্যমে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সংস্থাটির। পোশাক রফতানিতে 0.30% প্রণোদনা পান উদ্যোক্তারা। তবে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহার করলে প্রণোদনা মেলে 1.5%। ক্ষুদ্র মাঝারি রফতানিকারকরা 2 আর অপ্রচলিত বাজারে রফতানিতে দেওয়া হয় 3% প্রণোদনা। তবে এনবিআর এর কর বাড়ানোর পরিকল্পনাকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন রফতানিকারকরা। এটা যে মূল ফ্যাক্টরি সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে, আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন, এটা হলো ডবল ট্যাক্সেশন, এটা যেন না হয়, এটা ওনারা কথা দিয়েছেন, এটা করবেন। আমরা যেটা চেয়েছি সেটা যেমন আমরা যে ইনসেন্টিভটা যে সামান্য পাই সেটা প্রতি হলো সবসময় 8 থেকে 9 মাস পেন্ডিং থাকে, এটা যেন রেগুলারাইজ করা হয়, সেই ব্যাপারে ওনারা উদ্যোগ নেবেন বলেছেন। লাস্ট এক বছরের ভিতরে আমাদের যে ম্যানুফ্যাকচারার মোর দেন 350 to 400 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে আমরা দেখেছি ব্যাংকিং ফ্যাসিলিটি আমাদের ওই ফ্যাক্টরিগুলো পায় না। হ্যাঁ, সো এই জায়গাগুলো যদি গভর্নমেন্ট একটু নজর দেয়। দ্বিতীয় বড় রফতানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিকারকরা প্রণোদনা পান 6 থেকে 10% পর্যন্ত। আর পাট ও পাটজাত পণ্য রফতানিতে প্রণোদনা দেওয়া হয় 3 থেকে 10%। বাণিজ্যে বাধা দূর করে প্রণোদনার অর্থে অতিরিক্ত করের সিদ্ধান্ত ব্যবসা সহায়ক নয় বলছেন উদ্যোক্তারা। আমাদের রপ্তানি 6% আপনার এই যে আমরা ইনসেন্টিভ পেয়ে থাকি এবং সেটার উপরে সোর্স ট্যাক্স 10% করে কাটা হইতো। এখন যদি এটা 20% করে তাহলে এটা আর আমাদেরকে দেওয়ারও তো দরকার নেই, আমরা যেটা মনে করি। কারণ আমাদের এইবারের দাবি হলো আমাদের সোর্স ট্যাক্সটা যেন মকুব করা হয়। সরকারি কোষাগারে থাকা প্রণোদনার অর্থের সরবরাহ কতটা পর্যাপ্ত রয়েছে তা বিবেচনা নিয়ে অগ্রাধিকারমূলক খাতে নীতি সহায়তা দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এটা তো সরকারের কোষাগার থেকে খরচটা যাবে, কিন্তু সেটার বিপরীতে সরকারের কি যথেষ্ট অর্থ রয়েছে কিনা, আমি কোথায় ট্রেড অফ করব সেটাই কিন্তু বিষয়। অলরেডি তো প্রণোদনা আছে 10%, সেটাকে আরও বাড়িয়ে সরকার কি সেটা তার যে আহরণ, রাজস্ব আহরণ, সেটা থেকে এটা মেটাতে পারবে কিনা। নতুন অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার, যার মধ্যে এনবিআরকে দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আসছে অর্থ বছরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ, যদিও তা পিছিয়ে দিতে জাতিসংঘে আবেদন করেছে ঢাকা। এমন প্রেক্ষাপটে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটে আলাদা রোডম্যাপ না থাকলে দেশের অর্থনীতি সংকটে পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরা বলছেন এলডিসি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা। ইয়ানুর সিফাতের প্রতিবেদন। আগামী অর্থ বছরে বাজেট সাজাতে ব্যস্ত সরকার। ঢাকার আবেদন আমলে নিয়ে জাতিসংঘ আর সময় না পেছালে আগামী অর্থ বছরের প্রথমার্ধেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে কতটা গুরুত্ব পাচ্ছে এলডিসি উত্তরণের প্রস্তুতি, সে আলোচনা সমালোচনা বর্তমানে শিল্প, কৃষি, সেবা সব খাতে। আমরাও বিশ্বাস রাখি প্রাইভেট সেক্টর থেকে ইউএনসিডিপি এটা আমাদেরকে অ্যাপ্রুভ করবে। তো 3 বছরের মধ্যে আমাদের টাইম লাইনে যেই
সামনে এগিয়ে যাওয়াটা আমাদের সময় মতো করতে পারিনি, এটা আমাদেরকেও কিন্তু প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর মিলে কিন্তু এটা কাজ করে ফেলতে হবে। সক্ষমতা উন্নয়নের জন্য অনেক দেরি হয়ে গেছে আমাদের, এগুলো আরো 4-5 বছর আগে কাজ শুরু হওয়া উচিত ছিল, হয়নি। যে 13টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে বাজেট সাজাচ্ছে সরকার, সেখানে এখন পর্যন্ত নেই এলডিসি উত্তরণ। এমন দাবি করে রফতানি বাজারে শুল্ক সুবিধা হারানো সহ নতুন নতুন সব চ্যালেঞ্জ মোকাবেলায় আলাদা রোডম্যাপ রাখার দাবি ব্যবসায়ীদের। অনেকগুলো রেগুলেটরি রিফর্মের ব্যাপার আছে, অনেক কিছু চেঞ্জ করতে হবে আসলে, কিন্তু সেই চেঞ্জগুলো আমরা আসলে করতে পারিনি। সো যেটা করতে হবে, যদি এলডিসি গ্র্যাজুয়েশন নভেম্বর মাসে হোক বা না হোক, আমি মনে করি যে এই যে রেগুলেটরি রিফর্মগুলো এটা ইমিডিয়েটলি লঞ্চ করা উচিত। বাস্তবতা আমলে নিয়ে এলডিসি বাস্তবায়ন কৌশলে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই বাজেট থেকেই শুরু করতে হবে, এক বাজেটে হবে না, এগুলো একটা ধারাবাহিক কয়েক বছরের বিষয়। একেবারে সুনির্দিষ্ট কৌশল যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কি ধরনের সক্ষমতার অভাবে আমরা ভুগবো এবং সেই সক্ষমতার গ্যাপগুলো কি, সেগুলোর সক্ষমতা বাড়াতে কি লাগবে, সেগুলোর জন্য সরকারের ভূমিকা কি, প্রাইভেট সেক্টরের ভূমিকা কি, এই ধরনের খুব স্পষ্ট সুনির্দিষ্ট কৌশল আমি দেখিনি এখনো। এইখান থেকে যদি উত্তরণ করি, তাহলে আমাদের যে প্রস্তুতিটার দরকার আছে সেই প্রস্তুতিটা বাস্তবায়নে আমরা পিছিয়ে আছি। সুতরাং আমার সেই কৌশলটা বাস্তবায়ন করার ক্ষেত্রে মনোযোগী হওয়াটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এটাতে আমাদের পিছিয়ে দেওয়া হোক বা না হোক। 2024 সালে এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণের সুপারিশ করেছিল জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। তবে করোনার কারণে প্রস্তুতির জন্য 2 বছর সময় বাড়িয়ে দেয় সংস্থাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সিলেট থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান চালুর উদ্যোগে খুলতে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থার নতুন সম্ভাবনা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বন্দর নগরী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের যোগাযোগে আসবে নতুন গতি। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিনই দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের ব্যস্ততা। তবে চট্টগ্রাম কিংবা কক্সবাজার যেতে এখনও সিলেটবাসীকে নির্ভর করতে হয় ঢাকার সংযোগ ফ্লাইট বা দীর্ঘ সড়কপথের উপর। এতে বাড়ছে সময় ও ভোগান্তি। সরাসরি ফ্লাইট চালু হলে কমে আসবে যাত্রা সময়, সহজ হবে যোগাযোগ। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের পর্যটন ও বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হয়, আমাদের জন্য যাতায়াতের জন্য সুবিধা হবে। আমাদের লাগি সিলেটের লাগি অন্তত খুব ভালো এবং যাতায়াতের লাগি আপনার সুবিধা হবে। 2020 সালে সিলেট কক্সবাজার রুটে সপ্তাহে 2 দিন ফ্লাইট চালু হলেও যাত্রী সংকট সহ নানা কারণে তা বন্ধ হয়ে যায়। আর সিলেট চট্টগ্রাম রুটে এখনও নিয়মিত কোনো ফ্লাইট চালু হয়নি। সম্প্রতি সিলেট সফরে এসে 2টি রুটে ফ্লাইট চালুর আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা হয়েছে, যত দ্রুত সম্ভব সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজার লাইনটি বিমান চালু করার জন্য তিনি আমাকে আশ্বস্ত করেছেন তার অগ্রাধিকার তালিকায় এটি থাকবে। বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়াও যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে। সিলেট থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে পুনরায় ফ্লাইট চালু হলে সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে, এমনটাই মনে করছেন সিলেটবাসী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপু বণিক, সময় সংবাদ। স্থানীয় পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কক্সবাজার সমুদ্র সৈকত, চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের পদচারণায় মুখর। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের সঙ্গে ঈদ আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। ঈদের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন সব বয়সী মানুষ। প্রিয়জনের সঙ্গে নেচে গিয়ে সমুদ্র স্নানে ঈদের ছুটি উপভোগ করছেন পর্যটকরা। কেউ আবার সুন্দর এই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখছেন, কেউ কেউ ঘোড়ার পিঠে চড়ে কিংবা বিচ বাইকে ঘুরে বেড়াচ্ছেন সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এখান থেকে এসে আমরা এত সুন্দর একটা ভিউ পাচ্ছি। ঘোড়ায় রাইড করলাম, গাড়িতে চললাম, স্পিড বোটে চললাম। সাগরের টান এতটাই ভালো লাগে যে সবসময় আসতেই মনে চায়। ঢাকার চিড়িয়াখানার বাড়তি আকর্ষণ এলভিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। বাসায় টিভিতে দেখে সব সময়, এখন এখানে এসে সরাসরি দেখতেছে, ওরা উপভোগ করতেছে, ওদের কাছে ভালো লাগতেছে। হরিণ দেখেছি আর বাঘ দেখেছি। সমুদ্র সৈকত ও চিড়িয়াখানা ছাড়াও বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিনোদন কেন্দ্রের বিভিন্ন স্পট ঘুরে দেখার পাশাপাশি নাগরদোলা, স্পিড বোট সহ সুইমিং পুলে আনন্দ সময় কাটান নানা বয়সী মানুষ।
তানজিল হাসনাত, সময় সংবাদ। ঈদের লম্বা ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ঢল নেমেছে পর্যটকের। বিনোদন কেন্দ্রগুলোতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দর্শনার্থীদের। কাঙ্ক্ষিত পর্যটক উপস্থিতিতে খুশি এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তারা। দিগের সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। উজানের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ পানির সঙ্গে সাদা পাথরের সম্মিলন এ এক অপরূপ দৃশ্য। সাদা পাথর পর্যটন কেন্দ্রের এমন আবেগময় মুহূর্ত স্মৃতিতে ধরে রাখার জন্য জলকেলিতে মেতে উঠেছেন পর্যটকরা। ঢাকা থেকে এখানে এসেছি, এখানে প্রাকৃতিক পরিবেশটার জন্যই আমাদের আসলে মূল আশা। একদিনের সুখ পেতে হলে আমাদের সিলেটে আসা লাগবেই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিলেটের পর্যটন শিল্প। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ সব সময়ই পর্যটকদের আকর্ষণ করে। ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাদা পাথর, জাফলং, রাতারগুল, বিছনাকান্দি পর্যটন কেন্দ্র। সিলেট অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের জন্য সবুজে ঘেরা চা বাগানগুলো অন্যতম আকর্ষণীয় স্থান হিসাবে চিহ্নিত হয়ে আসছে। দেখে অনেক এনজয় করলাম, খুব ভালো লাগছে পরিবেশটা। পর্যটকদের আগমনে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পরিবহন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা খুশি। পর্যটন ২-৩ ধাপে আসাতে তাদের জন্য কমফোর্ট হচ্ছে এবং আমাদের যে রেশিও হোটেল বলেন, মোটেল বলেন বা ট্রান্সপোর্ট সবগুলোই কিন্তু মোটামুটি এবছর ভালো হচ্ছে। ঈদের ছুটি এবং ছুটি পরবর্তী সময় জুড়ে সিলেটে আসা পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। টুরিস্ট পুলিশ থাকবে, জেলা পুলিশ থাকবে এবং আমাদের র্যাব সহ এখানে সীমান্তে বিজিবি যেখানে আছে সেখানে তারা তৎপর থাকবে। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা মোটামুটি আমাদের কনসার্ন সকল বাহিনী, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের দায়িত্বরত থাকবেন। পর্যটন এলাকায় যেগুলো মেট্রোপলিটন এলাকার বাইরে সিলেট জেলার মধ্যে, সেগুলোর জন্য সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায় অনুকূল পরিবেশ পরিস্থিতির কারণে শুধু সিলেটে গত ঈদ উল ফিতরে ৫ লাখেরও বেশি পর্যটক এসেছিলেন। ঈদ উল আজহার ছুটিতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঈদ মানেই নতুন সিনেমার উৎসব। সেই উৎসব ঘিরে এবার দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৮টি ভিন্নধর্মী চলচ্চিত্র। এবারও আলোচনায় শাকিব খান অভিনীত মিউজিক্যাল ফিল্ম রকস্টার। পাশাপাশি মুক্তি পেয়েছে রোহিত, বনলতা সেন, পিনিক, মালিক, মাসুদ রানা, তছনছ এবং অফিসার। ঈদের প্রথম ৩ দিনে কেমন চলছে সেই সিনেমাগুলো প্রেক্ষাগৃহ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তানভীর হাসান। ঈদকেন্দ্রিক ব্যবসায় এখন ঘুরপাক খাচ্ছে ঢাকায় চলচ্চিত্র। ঈদুল আজহায় এবার মুক্তি পেয়েছে ভিন্ন স্বাদের ৮টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শাকিব খান অভিনীত মিউজিক্যাল ফিল্ম রকস্টার। পাশাপাশি মুক্তি পেয়েছে রোহিত, বনলতা সেন, পিনিক, মালিক, মাসুদ রানা, তছনছ এবং আফসার। মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রকস্টার। ভক্তদের আবেগের কাছে হার মেনেছে সিনেমার গল্প, নির্মাণ শৈলী। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি মেজবাউর রহমান সুমনের রোহিত। তবে গল্প, অভিনয় ও নির্মাণ শৈলীর জন্য প্রশংসা পাচ্ছে বনলতা সেন এবং মাসুদ রানা। আর দর্শক টানতে এখনও লড়াই করছে পিনিক, তছনছ ও আফসার। ছবিটা যা লাগছে মানে লাস্টে টাকা উসুলের মতো ছবিটা হয়েছে। রকস্টার একটা ইন্টারন্যাশনাল মানের মুভি। আমরা যারা গল্প নির্ভর মুভি দেখতে পছন্দ করি তাদের জন্য আসলে এই মুভি না। আমরা সারা মুভি ধরে গল্পই খুঁজেছি, কিন্তু কোনো এন্ডিংও পেলাম না, শুরুও পেলাম না। ঈদের প্রথম দিন থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা করছেন নির্মাতা ও অভিনয় শিল্পীরা। তবে অন্যান্য বছরের মতো এবারও হল ভ্রমণে যাননি ডালিউড সুপারস্টার শাকিব খান। রকস্টার ভিন্ন রকমের একটা সিনেমা, রকস্টারও অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে এবং ভালোবাসবে। আমি দেখতে পাচ্ছি আমার যে স্বপ্নটা ছিল সেটা আমার চোখের সামনে। সো এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। দর্শক উপস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রযোজক ও পরিচালকরা। তাদের দাবি, ঈদের ছুটি ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ ইতিবাচক। আজকে আমার যে সেল আছে সেটা সন্তুষ্ট এবং আগামীকালের যে বুকিং সেটা আমার আশার চেয়ে বেশি হচ্ছে। এটা একটা স্লো পয়জনের মতো। আপনি এটা ডিজাইনটাই এরকম, এটা এরকম হবে না যে এখন দেখছি এখনই ভালো লেগে গেছে, সারাত শুনছি কালকে ভুলে গেছি। সব মিলিয়ে ঈদের প্রথম 3 দিনে সিনেমা প্রেমীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে শেষ পর্যন্ত কোন সিনেমা হবে বক্স অফিসের সবচেয়ে বড় চমক তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।
ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন তাজমিলা খান। ধন্যবাদ রোজা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি তাজমিলা খান। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রোববার দুপুরে নগর ভবনের সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ডিএনসিসি প্রশাসক বলেন, এ পর্যন্ত ৩৬,০০০ টন বর্জ্য মাতোয়াইল ল্যান্ডফিল্ডে ডাম্পিং করা হয়েছে। দক্ষিণ সিটির ৭৫ ওয়ার্ডের কোথাও আর কোরবানির বর্জ্য নেই, তবে হঠাৎ কোথাও বর্জ্য দেখা গেলে সেটিও অপসারণ হবে। নগরবাসীকে বর্জ্য দেখলে ডিএনসিসির হটলাইনে ফোন দেওয়ার আহ্বান জানান প্রশাসক। ফোন পাওয়ার ১ থেকে ২ ঘন্টার মধ্যে অপসারণের ঘোষণা দেন তিনি। ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল ৩৩,৯৪২ টন। ৩০ মে রাত ১২টা পর্যন্ত আমরা মোট ৩৬,০৮৬ টন বর্জ্য মাতোয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছি। শতভাগ বর্জ্য আমরা অপসারণ করেছি, কিন্তু যদি আবার তাৎক্ষণিকভাবে বর্জ্য এসে পড়ে, সংবাদ পাওয়ার ১ থেকে ২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করব ইনশাআল্লাহ। প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌরসভার ১১টি সড়ক বছরের পর বছর পড়ে আছে বেহাল অবস্থায়। দীর্ঘদিন সংস্কার না হয় তৈরি হয়েছে খানাখন্দ ও গর্ত, ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েন পৌরবাসী। তবে কর্তৃপক্ষ বলছে, সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা সচলে কাজ শুরু হয়েছে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। কোথাও উঠে গেছে পিচ, কোথাও তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। এতে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ভোগও। এই ভোগান্তি ১৫০ বছরের পুরানো ঝালকাঠি পৌরসভার। জেলা শহরের গুরুত্বপূর্ণ ১১টি সড়কের অবস্থা এখন বেহাল। পৌর এলাকার ব্রাকমোড়, টিএনটি রোড, স্ট্যান্ড রোড, সুতালড়ি, বাঁশপট্টি, কাঠপট্টি, স্টেশন রোড ও সিটি পার্ক সড়ক সহ বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। তার উপর বেশিরভাগ এলাকায় নেই কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে জমে যায় পানি। বর্ষা মৌসুমে অনেক এলাকায় সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। গাড়িতে উঠলে গাড়ি মনে হয় কায়ত হয়ে একদিকে পড়ে যায়। একজন রুগী নিয়ে যাওয়া যায় না, একজন গর্ভবতী মায়ারি নিয়ে যাওয়া যায় না, আমরা নিজেরা গাড়ি চালাতে পারি না। আমরা সাইকেল লইয়া মূল্য খাইয়া নালায় বসি। পৌর কর্তৃপক্ষ বলছে, ড্রেনেজ ব্যবস্থা সচল এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রাস্তাগুলোকে অলরেডি টেন্ডার দেওয়া হয়েছে, সংস্কার করা হবে এবং অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে যেগুলো রিপেয়ার করার প্রয়োজন, আমরা সে অনুযায়ী প্রকৌশল বিভাগ সে কাজগুলো হাতে নিয়েছে। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত ঝালকাঠি পৌরসভার জনসংখ্যা প্রায় ৭০,০০০। সময় সংবাদ, ঝালকাঠি। দেশের দক্ষিণাঞ্চলে প্রায় ৩৫০০ সাইক্লোন শেল্টার থাকলেও ৭৫% মানুষই পুরোপুরি অরক্ষিত। কাগজে কলমে আশ্রয় কেন্দ্রগুলোতে ২৯,৫০,০০০ মানুষের ধারণ ক্ষমতা থাকলেও সিংহভাগই জরাজীর্ণ ও পানির সংকটে নাকাল। প্রশাসন সংস্কারের আশ্বাস দিলেও জীবন রক্ষায় তা কত দ্রুত বাস্তবায়ন হবে, এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। অপূর্ব অপুর রিপোর্ট। মেঘের গর্জন যাদের ঘুম কেড়ে নেয় তারা এই উপকূলের মানুষ। প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন নিরাপদ আশ্রয়ের খোঁজে হাহাকার হয়ে ওঠে লাখো কণ্ঠ। এটি বরিশালের সিংহের কাছে বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার। কাগজে কলমে আশ্রয় কেন্দ্র হলেও বাস্তবে ভবনটির কক্ষগুলো জরাজীর্ণ। সংযোগ থাকলেও নেই পানির কল। বাসিন্দারা বলছেন, নদী ঘেঁষা হওয়ায় সামান্য দুর্যোগেই প্লাবিত হয় এখানকার অধিকাংশ উপজেলা। জেলায় ৬৪০টি সাইক্লোন শেল্টার থাকলেও তা প্রয়োজনের তুলনায় কম বলছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন দুর্যোগের আশঙ্কায় আমাদের মানুষজন চলাফেরা অনেকটাই কষ্টকর হয়ে যায়। পানির সমস্যা, তারপর উপরের ছাদের প্লাস্টার খুলে পড়তে আছে, পানি খাইতে পারে না, হোক না খাবার নিয়ে যায়। যে কোনো দুর্যোগ আসলে তারা খুবই অসহায়ভাবে দিনাপিত করে। তো আমরা সরকারের পক্ষ থেকে আমরা এখানে যে সাইক্লোন সেন্টারগুলো রয়েছে এটা খুবই অপ্রতুল।
এটার চাহিদা আমরা অলরেডি মন্ত্রণালয়ে জানাইছি। বরগুনের উত্তর ডালভাঙো, লতাবাড়িয়া আর মাঝখালীর 3টি গ্রামে নেই কোনো সাইক্লোন শেল্টার। আর দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার 21টি চরের 6টিতেই গড়ে ওঠেনি আশ্রয় কেন্দ্র বা মাটির কিল্লা। ঢালচর কিংবা চর লাদেনের মতো চরের অর্ধ লক্ষাধিক মানুষের একমাত্র ভরসা খড়কুটোর তৈরি এই নাজুক কাঁচা ঘর। 150 ফ্যামিলি আছে, এই যাওয়ার মতন কোনো রাস্তা নাই। সাইক্লোন সেন্টার আছে এখান থেকে মনে করেন 2 কিলো 2.5 কিলো দূরে, এখানে মানুষ যাইয়া তখন আশ্রয় পায় না। বন্যবাজারে তলাই গেলে আমরা যাইতে পারি না, এহিনি থা লাগে। 1000 মানুষ এই শহরে বসবাস করে। আল্লাহর ভাবিয়া এই কোন রকম ঠায় একটা সাইকেল সেন্টার অবশ্যই আমাদের এখানে প্রয়োজন। তবে জরাজীর্ণ সাইক্লোন শেল্টার আর মাটির কেন্দ্রগুলোর তালিকা করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় কমিশনার। কোনোটি অচল নেই, তবে এর মধ্যে হয়তো অনেকগুলোর বিদ্যুৎ সংযোগের সমস্যা আছে। আমরা এগুলো ভাবছি এগুলো ঠিক করে দেব। এরপরে সোলার প্যানেল বসানো হচ্ছে, এরপরে সাবমার্সিবল কয়েকটা পাম্প আছে, এগুলো একটু ইনঅ্যাক্টিভ আছে, আমরা সেগুলো অ্যাক্টিভ করার আমরা উদ্যোগ নিয়েছি। বরিশাল বিভাগে সাইক্লোন শেল্টারের সংখ্যা 3500টি ও মাটির কিল্লা 70টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। প্রবাসী, মৃত ব্যক্তি ও শারীরিক প্রতিবন্ধী এই 3 ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে সিম দিবে মোবাইল অপারেটররা। বিটিআরসি বলছে, মূল গ্রাহক বিদেশে থাকলে সিম পুনরায় উত্তোলনে তার পাসপোর্ট ও ভিসার অনুলিপি, জাতীয় পরিচয়পত্র এবং গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারীর পরিচয়পত্র নম্বর লাগবে। আঙুলের ছাপ সমস্যার ক্ষেত্রে লাগবে জাতীয় পরিচয়পত্র ও মেডিকেল প্রত্যয়নপত্র। শুভ খানের রিপোর্ট। দেশে থাকতে নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে ইমেইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করেন তৌহিদুর রহমান। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বাংলাদেশে সিম কার্ড অকেজো হয়ে পড়ায় বিপাকে পড়েন। ইমেইল ওপেন করতে না পারায় ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তৌহিদ। বাধ্য হয়ে পাসপোর্টের কপি সহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে গ্রাহক সেবা কেন্দ্রে স্বজনদের পাঠান। সিমটা কোনোভাবেই দিতে রাজি হয় না, তারা বলে যে আমাকে সরাসরি সেখানে থাকতে হবে, যেটা আসলে আমার পক্ষে পুরোপুরি অসম্ভব ছিল। গ্রাহকের মৃত্যুর পর তার নামে নিবন্ধিত সিম তুলতেও জটিলতায় পড়েন স্বজনরা। আবার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে আঙুলের ছাপ বায়োমেট্রিকে স্পষ্ট আসে না। বিটিআরসির তথ্য বলছে, গত 1 বছরে 4 মুঠোফোন অপারেটরের এমন সব জটিলতার 88টি অনুরোধ অনুমোদন করেছে তারা। এর মধ্যে সিম রিপ্লেসমেন্ট 51টি, নতুন সিম নিবন্ধন 8টি, মালিকানা পরিবর্তন 29টি। চিঠিপত্র থাকে যে একে দেওয়া হোক, এরকম অফকোর্স যদি থাকে আমরা এটা বিবেচনা করলে সবার জন্য একটু সুবিধা হবে। এ অবস্থায় 3 ধরনের বায়োমেট্রিক জটিলতার ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে সিম ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, মূল গ্রাহক বিদেশে থাকলে সিম পুনঃ উত্তোলনের জন্য তার পাসপোর্ট, ভিসার অনুলিপি, কর্মসংস্থানের অনুমতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারীর পরিচয়পত্র লাগবে। আঙুলের ছাপের সমস্যার ক্ষেত্রে লাগবে এনআইডি ও মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্র। আর গ্রাহকের মৃত্যু হলে তার জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, ওয়ারিশনামা ও বৈধ উত্তরাধিকারীর পরিচয়পত্র দেখিয়ে সিমের মালিকানা হস্তান্তরের আবেদন করা যাবে। মোবাইল অপারেটররা বলছে, নতুন সিদ্ধান্তে গ্রাহক ভোগান্তি কমবে। আর একটু ডিসেন্ট্রালাইজ করে দিলে বা অপারেটরদের মাধ্যমে যদি এগুলো করা যায়, তাহলে আমাদের যে সাবস্ক্রাইবাররা আছে যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো খুব দ্রুত এবং সুনিশ্চিতভাবে তারা পাবে। বর্তমানে 18.5 কোটির বেশি সিম সংযোগধারীকে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দ্বীপ জেলা ভোলার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমই নিচে নেমে যাচ্ছে। লক্ষাধিক গভীর নলকূপে পানি ওঠাও বন্ধ হয়ে গেছে। সচল থাকাগুলোর পানি ওঠার পরিমাণ কমে এসেছে। শুষ্ক মৌসুমে সুপেয় পানির সংকট বাড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে। তবে সংকটের তীব্রতা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন উৎপল দেবনাথ। চারিদিকে মেঘনার অথই জলরাশি, অথচ গভীর নলকূপে মিলছে না পানি। এমন চিত্র ভোলার দৌলতখান উপজেলার মেঘনার বুকে জেগে ওঠা মদনপুর চরে।
জেলার সবচেয়ে বেশি পানি সংকট দেখা দিয়েছে উপকূলীয় চরফ্যাশন উপজেলায়। অনেক নলকূপে পানি ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যেগুলো সচল রয়েছে সেগুলোতেও পর্যাপ্ত পানি মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন কৃষি সেচ সহ বিভিন্ন কাজে অপরিকল্পিতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবমার্সিবল পাম্প ব্যবহার করে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে সংকট আরও প্রকট হচ্ছে। অন্যদিকে ব্যয়বহুল সাবমার্সিবল পাম্প স্থাপনের সামর্থ্য না থাকায় অনেক পরিবারকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এক কলস পানি ছিটতে মনে করেন যে 15-20 মিনিট জায়গা, পানি লাল হয় আর পানির ভিতরে ময়লা, কালো কালো ময়লা। এখানে 14টা কলের ভিতরে 10টা কল নষ্ট হয়ে গেছে। আমরা দূর দূরান্ত পানি আনি, তারপর আমরা কোনো পানি খাইতে পারি না। সরকারি ভাবে আমাদের কলগুলো ঠিক করে দেয়, তাহলে আমাদের এই 141 পরিবারে 500-600 মানুষ বসবাস করে, তাদের খুব উপকার হবে। এদিকে জেলায় দৈনিক কত লিটার সুপেয় পানির চাহিদা রয়েছে এবং বাস্তবে কি পরিমাণ পানি উত্তোলন করা হচ্ছে সেই সুনির্দিষ্ট তথ্য নেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন প্রাকৃতিক কারণে পানির স্তর নিচে নেমে গেলেও সংকট মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। লোকাল ফিজিবিলিটি করে যদি আমাদের সেখানে দরকার হয়, যেখানে যেখানে সাবমার্সিবল পাম্পযুক্ত, আমরা সেখানে সেই পাম্পযুক্ত টিউবওয়েল দেব, যাতে আমাদের পানির লেয়ার নিচে নামলো, যাতে আমাদের জনগণ পানি পেয়ে উপকৃত হতে পারে। জেলা জুড়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থাপন করা গভীর নলকূপের সংখ্যা 38,731টি। এছাড়া জেলা ও উপজেলা পরিষদ, এলজিডি, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং ব্যক্তি মালিকানাধীন নলকূপ মিলিয়ে মোট সংখ্যা প্রায় 2.5 লাখ। এর মধ্যে লক্ষাধিক নলকূপ বর্তমানে অচল। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। জনবল সংকটে 2 দশকেও পুরোপুরি চালু হয়নি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলী হাসপাতাল। চিকিৎসা সেবা পেতে দূর দূরান্তে ছুটতে হয় প্রায় 30,000 মানুষকে। ব্যবহার না হয় নষ্ট হচ্ছে হাসপাতালের অবকাঠামো, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় অধিকাংশ যন্ত্রপাতি অকেজো হয়ে গেছে। তালাবদ্ধ কক্ষগুলোতে সৃষ্টি হয়েছে স্যাঁতসেঁতে পরিবেশ। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল থেকে এতদিন ন্যূনতম সেবা পায়নি স্থানীয় মানুষ। 3 একর জমির ওপর নির্মিত পটুয়াখালীর মির্জাগঞ্জ হাসপাতাল কমপ্লেক্সে রয়েছে মূল ভবনের পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্টাফদের জন্য 6টি আবাসিক ভবন। এছাড়া আছে অ্যাম্বুলেন্স, গ্যারেজ ও জেনারেটরের আলাদা ভবন। হাসপাতাল চালুর পর বেডসহ প্রয়োজনীয় যন্ত্রপাতিও সরবরাহ করা হয়। শুরুতে কিছুদিন বহির্বিভাগে সেবা দেওয়া হলেও আন্তঃবিভাগ চালুর আগেই 2006 সালে সরকার পরিবর্তনের পর কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রায় 30,000 মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতালে দ্রুত জনবল নিয়োগ ও সব ধরনের চিকিৎসা সেবা চালুর দাবি স্থানীয়দের। কোটি কোটি টাকা সরকার ইনভেস্ট করা আছে, কিন্তু কোনো ডাক্তার নাই, নার্স নাই। একটা মেয়ে মহিলা প্রেগনেন্ট হলে দূরে যাওয়া লাগে সিজার করতে, জানি এই সেবাটা আমরা এই জায়গায় পাই। বরিশাল যাইতে হয়, বাখেরগঞ্জ যাইতে হয়, একটি রুগী অসুস্থ হলে একটা গাড়িও পাওয়া যায় না। অনেক দূরে রুগী লয়ে যাইতে হয়, রুগী পথে ভাইয়া মারাও যায়। 2006 সালের পর থেকে এখানে না আছে কোনো ডাক্তার, মাঝে মাঝে 2 জন প্যারামেডিক ডাক্তার বসেন, তা কোনো ওষুধের সুব্যবস্থা নেই। হাসপাতালের সংস্কার ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে জনবল সংকটও অনেকটা কমবে বলে আশা সিভিল সার্জনের। এই হসপিটালের প্রয়োজনীয় লোকবল যদি আমরা ব্যবস্থা করতে পারতাম, সেক্ষেত্রে হয়তো এই এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবাটা আরও বেশি সহজলভ্য হতো। অলরেডি এটার জন্য বরাদ্দ এসেছে এবং আমি যতদূর জানি এটা আমাদের স্বাস্থ্য প্রকৌশল করছে যে এটা সংস্কারের জন্য একটা টেন্ডার প্রক্রিয়া চলমান আছে। হাসপাতালটিতে একজন আবাসিক মেডিকেল অফিসার, 4 জন জুনিয়র কনসালটেন্ট এবং 5 জন মেডিকেল অফিসারের পদ থাকলেও কর্মরত নেই একজনও। শূন্য রয়েছে নার্সিং সুপারভাইজার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ। 14 জন সিনিয়র স্টাফ নার্সের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন। সময় সংবাদ, পটুয়াখালী। ভোরের সময় আরো থাকছে। উত্তপ্ত হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। কিয়েভের বিমান ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোতে ব্যাপক রুশ হামলা। জবাবে সামরিক স্থাপনা। প্রবাসীদের রেমিটেন্সে বদলে গেছে দেশের অর্থনীতি। গড়ে উঠেছে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগের গল্প। হারিয়ে ফেলা ঈদ, প্রিয়জন থেকে দূরে কাটানো অসংখ্য বছর, আর না বলা কষ্ট।
পবিত্র ঈদুল আজহার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য অনেকে দেশে আসেন। তাদের কাছে এটি শুধু উৎসব নয়, যেন ফিরে পাওয়া জীবনের সবচেয়ে বড় আনন্দ। প্রবাসে হারিয়ে যাওয়া কিছু স্বপ্ন এবার ঈদে ফিরেছে বাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাজাপুরে প্রবাসীদের ঈদ আড্ডায় ডানা মিলল সেসব স্বপ্ন। দুবাই প্রবাসী মানিক মিয়া কাজ করেন একটি বেসরকারি এয়ারলাইন্সে। এবার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করলেন দেশে। বন্ধু ও স্বজনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত তিনি। এদিকে হংকং ও সৌদি আরব প্রবাসীরা জানান, দূর প্রবাসে থাকলেও মা মাটি ও দেশ তাদের কাছে সবচেয়ে বড়। ঈদ কি জিনিস আসলে অতটা বোঝা হয় না। স্যাটারডে বা সানডে আমরা একটা প্রোগ্রাম করি, তো ওইখানের ঈদ আর বাংলাদেশের ঈদের মধ্যে অনেক পার্থক্য। নাম কষ্ট ঈদ আর কি, নামাজ পড়ি গরু খাই। আমি প্রতিনিয়ত খুঁজি যে আমার এলাকার কোনো লোক আসে কিনা, দেখবো কথা বলবো, আমি আমার মন উজাড় করে দিয়ে আমি এর হেল্প করবো। শুধু 20 দিন থাকবো সৌদি বাংলাদেশে, অনেক টাকা খরচ করে টিকিটও পাই নাই। আগের দিন টিকিট কেছি, পরের দিন এসে পড়ছি। আমরা প্রবাসে থাকি শুধু নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, কিন্তু মন তো দেশেই পড়ে থাকে। ঈদের যে কতটুকু আনন্দ আমরা ওইখানে এটা বিন্দু পরিমাণ কিছুটা অনুভব করতে পারি না। কুয়েতে দীর্ঘ প্রবাস জীবন কাটানো ফেনীর কামাল হোসেন জয়নাল এবার দেশে করলেন ঈদ। ভুলে যেতে চান প্রবাসের বুকে কাটানোর নিঃসঙ্গতার ঈদের স্মৃতি। আমরা ঈদে আসলে আমাদের ভিতরে কিছু কাজ করতে সেন্সিটিভ, যে আমরা ছেলে মেয়ে নিয়ে একসাথে ঈদ করতে পারতেছি না। এইটা আমার খুব উপলব্ধি হয়েছে, ভালো হয়েছে। আমার ছেলেরা আমার কাছে আছে। ঈদের দিন প্রবাসে আমাদের কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এখন এই বছর ঈদে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা সবার সাথে কাটাচ্ছি, খুব এনজয় করছি, খুব ভালো কাটছে। একই চিত্র ফেনী সোনাগাজীর বাসিন্দা আনোয়ার হোসেন রতনের জীবনেও। দীর্ঘ 34 বছর প্রবাস জীবনে এবারই প্রথম পরিবারের সঙ্গে ঈদ করলেন। 3 ছেলে 1 মেয়েকে নিয়ে ঈদ করছি, অনেক আনন্দ এবং অনেক ভালো লেগেছে। এটা ভাষা প্রকাশ করার মতো নয়, কারণ নিজের আত্মীয় স্বজন আছে, নিজের মেন হচ্ছে পরিবারকে যদি আপনি নিজে ম্যানেজ করতে পারেন বা একসাথে ঈদ করতে পারেন, এটা অনেক আনন্দ। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বদলে গেছে দেশের অর্থনীতি। গড়ে উঠেছে নতুন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগের গল্প। হারিয়ে ফেলা ঈদ, প্রিয়জন থেকে দূরে কাটানো অসংখ্য বছর আর না বলা কষ্ট। তাদের কাছে শুধু উৎসবই নয়, যেন ফিরে পাওয়া জীবনের সবচেয়ে বড় আনন্দ। মিরন আহমেদ, সময় সংবাদ। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। ঈদ আনন্দ পরিণত হচ্ছে বিষাদে। নেত্রকোনায় বাসে পৃষ্ঠ হয়ে মা ও 2 সন্তান সহ প্রাণ গেছে 4 জনের। এছাড়া দেশের অন্য 7 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও 7 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 86। বাসের নিচে পিষ্ট অটোরিকশা, ঘটনাস্থলে প্রাণ গেল 2 মেয়েসহ মায়ের। পুলিশ জানিয়েছে, রোববার সকালে নেত্রকোনার সদর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা আইনুল হক তার স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। 40 বাইপাস মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের নিচে চাপা পড়ে অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান মা ও 1 মেয়ে। চালক সহ 3 জনকে হাসপাতালে নিলে মারা যান আইনুলের আরেক মেয়ে ও অটো চালক। বেপরোয়া চলে, এগুলো একটু গতি রোধ করাতে হবে, সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নেত্রকোনা ময়মনসিংহ সড়কে অবরোধ করেন স্থানীয়রা। পরে বাইপাস মোড়ে গোল চত্বর এবং স্পিড ব্রেকারের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী। রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, এক্সএন মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন আগামীকাল থেকে এখানে স্পিড ব্রেকারের কাজটা শুরু হবে। এখানে যেহেতু কোনো স্পিড ব্রেকার নাই, তো স্বভাবতই বাইপাস 3 দিক দিয়ে যখন গাড়ি আসে তখন আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছেন 25 যাত্রী। ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় বোরাক পরিবহনের বাসটি। নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে। একই জেলার আরকান্দিতে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত হন 4 যাত্রী। হাসপাতালে নিলে মারা যান 1 নারী। গাড়ি রানিং এ ছিল, এই সামনে এখানে আসার পরে একেবারে স্লো করে দিচ্ছে। স্লো করে দেওয়ার পরে এখানে সাইড করব, সাইড করার পথে একেবারে নামা দিছি। দিনাজপুরের নবাবগঞ্জে বাস চাপায় মোটরসাইকেলের 1 আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় চালক ও হেলপার আটক হয়েছে। কুষ্টিয়ায় 2 বাসের সংঘর্ষে 1 জন নিহত আর আহত হয়েছেন 60 জন। এছাড়া চাঁদপুর, গাইবান্ধা ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত আরও 3 জন। ওমর ফারুক, সময় সংবাদ।
মেহেরপুরের বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনায় প্রায় 500 বিঘা জমির শেষ কাজ বন্ধ হয়ে গেছে। শনিবার রাতে সদর ফিডারের 4টি ও মুজিবনগর ফিডারের 3টি ট্রান্সফরমারের কয়েল চুরি হয়। এতে বিদ্যুৎ সরবরাহ ও প্রায় 5 শতাধিক বিঘা জমির সেচ কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বলছেন, পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের সব খরচ গ্রাহককে বহন করতে হবে। এতে চরম বিপাকে পড়েছেন সেচ পাম্প মালিকরা। যশোরে শীর্ষ সন্ত্রাসী এবং হত্যা, অস্ত্র ও বিস্ফোরক সহ 20টি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, গেল 6 এপ্রিল খালিদুর রহমান টিটু ও শেখ মহিন উদ্দিন ফেরদৌস নামে 2 জনকে বিদেশি অস্ত্র গুলিসহ গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ব্যবসায়ী খোরা কামরুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ 20টি মামলা রয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সদরের পঞ্চসারে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 26 মে সন্ধ্যায় ভুক্তভোগীকে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। পরে গলায় ফাঁসি দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয়। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহে নদী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে শৈলকুপা উলুবাড়িয়া গ্রামের গড়াই নদী থেকে 4 মাস বয়সী ওই ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুর মরদেহ ভাসতে দেখে 999-এ ফোন দেন স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে শুক্রবার কুষ্টিয়া সদরের হাটশরীপুরে স্বামীর সঙ্গে কলহের জেরে শিশু হাদিকে নিয়ে নদীতে ঝাঁপ দেন যমুনা খাতুন। স্থানীয়রা যমুনাকে উদ্ধার করতে পারলেও শিশুটি নিখোঁজ ছিল। কক্সবাজারের সমুদ্রে নেমে আবির নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। রোববার সকালে তাকে উদ্ধার অভিযান চালালেও খোঁজ মেলেনি। সতর্ক সংকেত উপেক্ষা করে সমুদ্রে নামায় দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ লাইফগার্ড কর্মকর্তাদের। আর এই ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক থাকার আহ্বান প্রশাসনের। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। নীল জলরাশির টানে বন্ধুদের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার যান আবির। আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয় বিষাদে। রোববার সমুদ্রে নামেন আবির ও তার বন্ধুরা। নিজেদের অজান্তেই প্রবেশ করে ঝুঁকিপূর্ণ এলাকায়। একটি শক্তিশালী ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায় কয়েকজনকে। স্রোতের টানে হারিয়ে যায় 2 জন। ফাহিম বেঁচে ফিরলেও নিখোঁজ হন আবির। আমরা আবার পাড়েই ছিলাম, ওরা 2 জন আবার ভিতর দিকে ঢুকে আছে। তখন আর কি আমরা আবার আরেকটা বন্ধু ছিল, সে আবার চলে আসতে পারছে, বাট ফাহিম আর আসতে পারে। একজন ডুবুরে আইসা আমাকে উদ্ধার করে, ওই জায়গা থেকে উদ্ধার করে আমাকে বিচের এদিকে নিয়ে আসে। আসার পর আমি দেখি আবির আসেন। আমরা আর কি হারিয়ে যাওয়ার পরে ওর পরিবারকে খবর দিলাম। পর্যটকরা সতর্ক সংকেত উপেক্ষা করে সমুদ্রে নামায় দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ লাইফগার্ড কর্মকর্তাদের। লাল পতাকায় কিন্তু বিপদ এলাকা চিহ্নিত আছে, ওনারা অনেক সময় এটা বুঝতে পারেন এবং নেমে যান, এতে করে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা এড়াতে আগতদের ঝুঁকিপূর্ণ এলাকা বাড়তি সতর্ক থাকার আহ্বান প্রশাসনের। সমুদ্রের পাশে যে সকল নির্দেশনা থাকে, নির্দেশনার বাইরে গিয়ে যে বিপজ্জনক এলাকা যেখানে নিষেধ করা হয় বারবার, ওই এলাকাগুলিতেই তারা নেমেছিল। নিখোঁজ আবির পুরান ঢাকার শহীদনগরের লালবাগ এলাকার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।